ঐশ্বর্যকে আমি কথা দিয়েছি যে আমি এমন ভাবে থাকবো যাতে শালুক আমাকে চূড়ান্ত ঘৃণা করে। দেখো শালুক, দেখো আমি উন্মাদের মতন নাচছি, যা যা জীবনে কখনো করিনি তাই তাই করছি। এরপরেও কি আমি একই বাড়িতে ঐশ্বর্যকে জড়িয়ে নাচছি, অথচ কত কত বড় বড় কথা বলেছিলাম আমি। এরপরেও কি তুমি আমাকে ঘৃণা না করে পারবে শালুক? আমাকে ঘৃণা না করলে তো তোমার এই জীবনে বড় হওয়া হবে না। আমার জীবনে যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি বড় হও শালুক, তুমি বড় হও, তুমি মানুষ হও। তুমি সবাইকে দেখিয়ে দাও বিয়ের থেকেও জীবনে বড় কিছু একটা আছে, আর তুমি সেটা অ্যাচিভ করেছো। কি ব্যাপার শালুক, ব্যাপারটা কি? তুমি দেখছি লেখাপড়ার নামে তোমার দিদানকে জড়িয়ে ধরে বসে গল্প করছো, আর মিমির বাবা এদিকে ভাবেন তুমি সারাদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকো। আশ্চর্য। আমার যদি জড়ায় ধরে তোমার তাতে কি ক্ষতি? তোমার কথা তো সামান্য করে নেই। সারাদিন ধরে রান্না করছে, বাসন কোসন মাজছে, আর কি করব? মাসিমা, লোকের বাড়িতে বিনে পয়সায় থাকতে গেলে এইটুকু তো কষ্ট করতেই হবে। আর তাছাড়া আপনার নাতনি তো সবসময় বলছে আমার দিদিনের বয়স হয়েছে, সে বেশি কাজ করতে পারবে না। তাহলে তাহলে কি করে হবে বলুন? তার তো আমার কোনো দোষ নেই। দুটো মানুষকে খাওয়ানো পড়ানো, সেটা কি মুখের কথা? মিমির বাবা দয়ালু হতে পারে, তাই বলে যে আমিও দয়ালু হব তার তো কোনো মানে নেই মাসিমা। আমি কোনো দয়া চাই না কাকিমা, আমাকে কি করতে হবে বলুন, করে দিচ্ছি। শালুক, এখন তুমি কি করবা? সব তো করা হয়ে গেছে। বারে নিচে কত লোকজন এসছে, আমার মেয়ে জামাইয়ের আজকে বিয়ের সেলিব্রেশন, তো বন্ধু বান্ধব এসছে, আমি আমি তাদেরকে একা হাতে খেতে দেবো? ওকেও তো খেতে দিতে হবে নাকি? আপনি তো বলেছিলেন কাকিমা আমি যাতে আপনার মেয়ে জামাইয়ের সামনে না যাই। এখন বলছি তুমি ওদের সামনে যাবে। আমি কি তোমায় বলেছিলাম ওষুধ নিয়ে নাটক করতে যেতে? তা তো বলিনি, কিন্তু এখন যাবে। কাজের লোকেরা যেরকম হেল্প করে সেরকম করবে, যেরকম কাজ করে তুমিও সেরকম করবে, তাই তুমি ওখানে যাবে। না, তুমি ইচ্ছা করে কষ্ট দিতেছ। তুমি জানো না শালুক কে? জানি বই কি, অবশ্যই জানি। একটা গ্রামের হদ্দ বোকা মেয়ে, যার বামুন হয়ে চাঁদ ধরার স্বাদ হয়েছিল, কিন্তু এখন হাত থেকে চাঁদটা ফসকে আমার মেয়ের হাতের মুঠোয়। এখন এসব কথা থাক কাকিমা। দিদিন, তুমি ঘরে থাকো, আমি এক্ষুনি আসছি। আমি ঘরে থাকুম না, তুই যেখানে যাবি সেখানে আমি যাব, আর তুই যা কাজ করবে আমিও তাই করব। আমি তোমার পায়ে পড়ি দিদিন, তুমি যদি এরকম কথাবার্তা বলো তাহলে যে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। যাবেন কোথায়? এত রাত্রে উঠবেন কোথায়? সে তো কোনো হোটেল ফোটেলে গিয়ে উঠতে হবে। পয়সা আছে আপনাদের কাছে? নাকি মিমির বাবা এর মধ্যেই আপনাদের হাতে কারি কারি টাকা তুলে দিয়েছে? কিন্তু সেই কারি কারি টাকা কতদিন চলবে আপনাদের? একদিন তো সেই টাকাও ফুরিয়ে যাবে। তখন কোথায় থাকবেন, কি খাবেন? বাড়ি ভাড়া দিতে গেলেও তো পয়সা লাগবে, প্রতি মাসে তো পয়সা লাগে। আপনার নাতনিকে কে কি পয়সা দেবে যে এইভাবে সংসার খরচ চালাবেন? আমরা আপনাদের উপর দয়া করেছি, এখানে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, আর বলেছি মাঝে সাঝে একটু আমার সাথে হাতে হাতে হেল্প করে দেবে, কাজ করে দেবে। আমরা কোন খারাপ কথাটা বলেছি বলুন তো? আর এদিকে আমার বাড়ির অতিথিরা না খেয়ে চলে যাচ্ছে, আমার বাড়ির অকল্যাণ হবে, এটাও তো একবার ভাবছেন না? এখানে থাকবেন, খাবেন,
আর এই বাড়িটারই মঙ্গল অমঙ্গলের কথা চিন্তা করবেন না? ঠাকুর, তুমি আজ আমায় এত অসহায় করে কেন দিলা? কেন এত অসহায় করে দিলা ঠাকুর? সত্যি তো আমাদের কাছে তো পয়সা করি কিছুই নাই। মায়েরারে নিয়ে কোথায় যাবো, কোথায় থাকো, কিছুই ঠিক নাই। কিন্তু এই অপমানের পর কি আর এখানে থাকতে মন চায় দেয়? তাই না ঠাকুর? এই বাড়িতে এসে যে এত মাথা নিচু করে থাকতে হইব এটা বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। শোনো বৌমা, তোমাদের কাছ থেকে আমরা একখানা পয়সা নেই নেই, আর তোমার স্বামী আমাদের দিতে আসে নাই। আর যদি দিতেও হয়তো আমরা নিতাম না। আমরা কাজ করে আর সম্মানের সঙ্গে থাকতে চাই, ভিক্ষা নেই না, কখনোই ভিক্ষা নেই না। শালুক রে শালুক, আজকে আজকে তোর যে অপমান হইল, ওরা যে অপমান করলো, ঠাকুর করে তুই যেন এর যোগ্য জবাব দিতে পারোস, সেই প্রার্থনাই করি। শুধু শুধু টাইম ওয়েস্ট হচ্ছে আমাদের, শুধু শুধু টাইম ওয়েস্ট হচ্ছে। ঐশ্বর্যকে প্লিজ বলো, আমাদের টাইমের অনেক দাম আছে। ওকে বলো ও যেন এই মুহূর্তে ওদের পায়ে ধরে ক্ষমা চেয়ে সরি বলে। আসলে ও জানে না বাইরের পৃথিবীটা কত কঠিন, এই জন্য এত রাত্রেও বাইরে বেরোতে চাইছে। ঐশ্বর্য দিদি, তুমি তোমার স্বামীকে বলে দাও আমার জীবনে শুধু বাইরের পৃথিবীটাই কঠিন নয়, ঘরের ভেতরের পৃথিবীটা বাইরের পৃথিবীর থেকেও বেশি কঠিন। আর যখন সেই কঠিন পৃথিবীটাকে আমি পার হয়ে এসেছি, তখন বাইরের কঠিন পৃথিবীটাকে আমি ভয় পাই না। কিন্তু আজ তোমার স্বামীর সম্মান রাখার জন্য উনি চাইছেন বলে আমি তোমার জানোয়ার ইতর বন্ধুদের পায়ে ধরে ক্ষমা চাইব। কিন্তু আমি মনে মনে বলছি, ঈশ্বর যেন একদিন এদের শাস্তি দেন, আমি যেন এদের শাস্তি দেওয়ার যোগ্য হয়ে উঠি। না না, এরপর আর থাকা যায় না এখানে। প্লিজ ঐশ্বর্য, আমাদের আর রিকোয়েস্ট করিস না প্লিজ। ঐশ্বর্য ওকে বলো ওর মনের কথা কেউ জানতে চাইছে না, ও যে কাজটা করবে সেইটা সবাই দেখতে চাইছে। না শালুক, তুমি কারো পায়ে ধরে ক্ষমা চাইবে না। তুমি যখন জানো তুমি কোনো অন্যায় করো নাই, কেন তুমি ক্ষমা চাইবে পায়ে ধরে? তাই চাইবে না, কখনো চাইবে না। আপনারা কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন। একটা কথা মনে রেখো শালুক, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুটোই কিন্তু সমান অপরাধ। তাহলে শালুক, তুমি তাহলে তোমার ব্যাপারটা বুঝে নাও, মিমির বাবা আসা অবধি অপেক্ষা করো না। আর তুমি যদি না চাও, এই মুহূর্তে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। আর হ্যাঁ, মিমির বাবা আসলে কি বলতে হবে সেটা আমি বুঝি না। ক্ষমা আমি চাইছি। না, ক্ষমা তুই চাইবি না। এখন তো আমার মনে হয় আমি বেঁচে গেছি কাকিমা। এবং ঐশ্বর্য দিদি, তোমাকে দেখলে না এখন সত্যি আমার করুণা হয়। চালক